আসসালামু আলাইকুম। পঞ্চম পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সামনে আমি আজকে একটা ক্লাসের ভিডিও নিয়ে আসছি। সেটা হলো সাবজেক্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 1-এ। তো প্রথমেই আমরা দেখতে চাই পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্টের গঠন। ব্র্যাকেটে পিএমএমসি বলা হয়েছে, যেহেতু পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল এটা অনেক বড় নামটা, সেজন্য বেশিরভাগ ক্ষেত্রেই সমান সমান সেই সব ক্ষেত্রে এই ছোট করে বলার জন্য পিএমএমসি বলা হবে। তো বেশি আর কখনোই ওই পিএমএমসির বাইরে কথা বেশি করে বলা হবে না, মানে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল এই শব্দটুকু পিএমএমসি দিয়ে বোঝানো হবে। তো এখন পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্টের গঠন বোর্ডে আঁকা হয়েছে, এবং এই চিত্রটা দিয়েই আমরা হলো এই পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্টের অন্যান্য বিষয়, বিশেষ করে টর্ক সমীকরণটা দেখব। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পার্মানেন্ট ম্যাগনেটের দুইটা পোল দেওয়া আছে, নর্থ পোল এবং সাউথ পোল। তাহলে একটা পার্মানেন্ট ম্যাগনেট লাগবে, আর সেই সাথে আছে সেই সাথে কয়েল থাকবে আর হলো সফট আয়রন সিলিন্ডার থাকবে। তার সাথে সংযুক্ত থাকবে একটা পয়েন্টার বা মুভিং সিস্টেম। আর এই যে এখানে যে কাটা অংশ আছে, এটুকুকে আমরা ওই পোলের পোলশু বলি। পোলশু মানে পোল থেকে বর্ধিত যে অংশটুকু, সেটুকু। এই হলো মোটামুটি গঠন। তাহলে একটা মুভিং আয়রন, এই সফট আয়রন আছে, ওটা মুভিং কয়েল আছে, একটা মুভিং কয়েল আছে যে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে বসানো থাকে। এই চুম্বক ক্ষেত্রটা তৈরি হয় পার্মানেন্ট ম্যাগনেটের মাধ্যমে। তাহলে একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে। এখানে আমরা খণ্ডিত অংশ দেখিয়েছি, নর্থ পোল এবং সাউথ পোল। ওই দুটা মিলেই একটা চুম্বক বিবেচনা করা হয়। রিডিং নিতে হলে অবশ্যই একটা মুভিং সিস্টেম দরকার, যে মুভিং সিস্টেমের উপরে একটা পয়েন্টার বসানো থাকে এবং স্প্রিংয়ের সাহায্যে অভ্যন্তরীণ যে বিষয়টা আছে, অভ্যন্তরীণ সংযোগ যেটা আছে, সেটা এখানে দেখানো হয়নি। মানে শুধুমাত্র কি কি জিনিস লাগে সেটা আমরা এখানে উল্লেখ করলাম। আমি এখন তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি পিএমএমসি এর টর্ক সমীকরণ কীভাবে হয়। আগে থেকে বলা ভালো যে আমরা যেহেতু পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে, এই যে একটি টর্ক সমীকরণ পিএমএমসি এর, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। সেজন্য এই জিনিসটাকে আমি আবার তোমাদেরকে আরও বেশি মনোযোগ আকর্ষণ করছি যে এটা ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব। এখানে যে দেওয়া হয়েছে আগে যে চিত্রটা, ওই পয়েন্টটা পরে হলো এই যে কয়েল, ভেতরে যে কয়েলটা পার্মানেন্ট ম্যাগনেট। তো পার্মানেন্ট ম্যাগনেটের যে কোনো ম্যাগনেটের বৈশিষ্ট্য হলো যে নর্থ পোল থেকে ফ্লাক্স বের হয়ে আসে এবং সাউথ পোলে যে শেষ হয় মিশে। তো এটা হলো চুম্বকের বাইরের অংশ, বডির বাইরের অংশ। তাহলে এটা যাওয়ার বেলায় এর ভিতরে যে কয়েল আছে, এগুলির ভিতরে যে কয়েল আছে, তাই না, ভিতরে সব কয়েল আছে, তার আছে, কয়েল করা আছে। তো যাই হোক, এখন আমরা কয়েলের এইটাকেই মূলত বোঝাচ্ছি, এটা মুভিং সিস্টেম। তাহলে কয়েল যখন আমি চুম্বক ক্ষেত্র আছে, এই যে ইনস্ট্রুমেন্টের যে মুভিং কয়েল, এখানে যখন কারেন্ট প্রবাহিত করানো হয়, তখন কি হয়, আরও একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। একটা পার্মানেন্ট ম্যাগনেটের জন্য আছে, আর একটা ওই যে মুভিং কয়েল আছে যে তার ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, তার জন্য আর একটা ফ্লাক্স উৎপন্ন হয়। এই দুই ফ্লাক্স যখন একই ফিল্ডের মধ্যে থাকে, তখন দুই ফ্লাক্সের ভেতরে যে প্রতিক্রিয়া হয়, এই প্রতিক্রিয়ার ফলে মুভিং সিস্টেমটা ভিতরে বল উৎপন্ন হয়। তো এটা গোলাকার জিনিস, যেহেতু এটা গোলাকার জিনিসের একটা অংশ কেটে নেওয়া হয়েছে, যে
এখান থেকে এইটুকু, এটা হলো প্রস্থ, আর এই যে কেন্দ্র, এটা কেন্দ্র থেকে প্রস্থের অর্ধেক যেটা সেটা হলো রেডিয়াস অথবা ব্যাসার্ধ। তাহলে আমরা যদি যে কোনো একটা চাকা, যে কোনো একটা চাকাকে যদি রেখে বল প্রয়োগ করি, দুইজন দুই দিকে, মানে একজন এই প্রান্তে থাকলে একজন এই প্রান্তে থাকলে, এদিকে দিলে এদিকে দিলে, তাহলে বলটা ডবল হয়, মানে ফোর্স এইদিকে একটা ফোর্স দেয়, ওই ফোর্সটা আবার আরেকজন ধাক্কা দেয় এদিকে, তাহলে দুই ফোর্সের যোগফল হবে। অর্থাৎ এটা গোলাকার একটা জিনিস, এখানে এইদিকে একটা ফোর্স কাজ করে, এইদিকে একটা ফোর্স করে, আলটিমেটলি ডবল ফোর্স কাজ করে। তাহলে এই অংশগুলি আমি চিহ্নিত করেছি আবার এইভাবে, যে রেডিয়াস আর যেটা আছে রেডিয়াস, আর এই কেন্দ্র থেকে এই ফোর্স পর্যন্ত বা এই যে সার্কেল আছে এই পর্যন্ত হলো ব্যাসার্ধ আর রেডিয়াস। কয়েলের ব্যাসার্ধ বলা হয়েছে, কয়েলের প্রস্থ যেটা, প্রস্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত প্রস্থ। তাহলে এক জায়গা থেকে আরেক জায়গা, এক প্রান্ত থেকে একদম কেন্দ্র বরাবর, যেটা আমরা একটা ব্যাস বলি অন্য ক্ষেত্রে, এটা এখানে কয়েলের প্রস্থ। তাহলে বি সমান হলো প্রস্থ সমান, এই ক্ষেত্রে প্রস্থ বা ব্যাস সমান হচ্ছে রেডিয়াসের 2 গুণ, অর্থাৎ হলো ব্যাসার্ধের 2 গুণ, ওই যে বি ইন্টু 2r। এখন দেখো এই জায়গায় কি ঘটনা ঘটছে, যে দুইটা ফোর্স কাজ করে, একটা এখান থেকে এদিকে আর একটা এখান থেকে এদিকে। তো যখন হলো একটা সার্কেল বা চাকার মতো বিষয় গোলাকার বিবেচনা করবে, একটা ফোর্স যদি এই বরাবর দেয়, একটা যদি এই বরাবর দেয়, আলটিমেটলি দুইটা ফোর্স ডবল ফোর্স এখানে কাজ করে। সেজন্য কয়েলের উৎপন্ন যে টর্ক, ওটা ফোর্স আমরা টর্কের মতো করতে পারি, যে টর্ক উৎপন্ন হচ্ছে সেই টর্কটা হলো কি ঊর্ধ্বমুখী বলের যে টর্ক বা মোমেন্ট, এবং নিম্নমুখী বলের যে মোমেন্ট, ওই যে বলের শব্দটা এখানে বাদ চলে গেছে, বলের মোমেন্ট। অর্থাৎ এই ফোর্সের জন্য যে টর্ক উৎপন্ন হবে এবং এই ফোর্সের জন্য যে টর্ক উৎপন্ন হবে, দুই টর্কের যোগফল, দুই টর্কের কি যোগফল হবে। তো টিডি, তাহলে মোট উৎপন্ন টর্ক হলো টিডি। টিডি এফ ইনটু আর। আমরা জানি যে টর্ক সমান হলো ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইনটু ডিসটেন্স, অর্থাৎ টর্ক সমান হলো বল গুণন দূরত্ব বা সরণ দূরত্ব। এই দূরত্ব কি হবে? লম্ব দূরত্ব। তাহলে বল হলো এফ, যেটা আমরা জানি, বল এফ, আর দূরত্ব হলো আর, কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত। এটা হলো উপরের দিকে, এটা নিচের দিকেটা কি, যেহেতু একই গোলাকার সিলিন্ডার, তাহলে ফোর্স যেটা উপরে নিচের দিকে কাজ করছে সেটা, এবং তার যে দূরত্ব সেটা হলো আর বা ব্যাসার্ধ। তাহলে দুইটা একই রকম, যদি 2f/2f/2f হবে। আমি একটা আগে দিয়ে 2rটা এখানে লিখেছি, কারণ আছে, কারণ আমরা জানি 2r = কি, 2r সমান হলো b, 2r সমান b, সেজন্য এইভাবে করে লিখি। এখন কয়েলের ফ্লাক্স ডেনসিটি, চুম্বক ঘনত্ব হলো b, ঘূর্ণন সংখ্যা n, এই যে n, ঘূর্ণন সংখ্যা n, আর কয়েলের দৈর্ঘ্য, তারের যে দৈর্ঘ্য সেটা হলো a, আর এর মধ্যে দিয়ে প্রবাহিত যে কারেন্ট সেটার মান হলো I। তাহলে উৎপন্ন বল ফোর্স কি হবে? ফোর্স সমান হলো তোমার যে বলরেখা আছে, কয়েলের দৈর্ঘ্য আছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেই কারেন্ট এবং কত পাক ঘুরছে সেই পাক, এইগুলোর গুণফল, অর্থাৎ এখানে BLNI। তো দেখো যে আমরা আগে দেখেছি টর্ক T = 2F, তাহলে ফোর্স সমান এটা পেলাম। তাহলে F এর মান এখানে বসাই, F এর মান যদি এখানে বসাই, BLNI * 2R, F এর মান এখানে বসাতে হবে, F এর মান বসানো। এখন N আর B এই দুটো কিন্তু এই ক্ষেত্রে
ধ্রুবক বা কনস্ট্যান্ট, সেজন্য বের করে নিয়ে আসলাম L ইন্টু 2R, L ইন্টু 2R থাকবে। এখন 2R এর সমান কি? 2R এর সমান হলো B, অর্থাৎ B ইকুয়াল টু 2R, 2R এর পরে B বসাতে। একটা আয়তাকার জিনিস যদি হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এরিয়া, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো a, প্রস্থ কত? 2r। তাহলে এটুকু বদলে কি লেখা যায়? l ইনটু 2r এর বদলে a লেখা যায়। এরিয়া এইটুকু l ইনটু b 2r বা l ইনটু 2r মানে b। এখানে আমাদের b চলে আসবে অটোমেটিক্যালি। তাহলে b ইনটু b এর পরিবর্তে a লেখা হবে। এই a লিখেছি। তাহলে কি হলো? n i, এটা হলো টর্কের সমীকরণ। এখন দেখো, যেহেতু এখানে কিছু অঙ্ক আসে, সেই কারণের জন্য এইরকম পাতায় যে শব্দগুলি আছে, এই শব্দগুলিকে একটু বুঝিয়ে যদি লিখি, আমরা NBIA মুখস্থ রাখতে পারি বা NBAI মুখস্থ রাখতে পারি। এই ইন্টারেস্টিং একটা বিষয়, এই চারটা অক্ষরের যদি তুমি কম্বিনেশন করো তো একটা মেয়ের নাম চলে আসে। মেয়ের নামটা কি? TD সমান হলো BIN, অর্থাৎ টর্ক হচ্ছে, টর্ক সমীকরণ সমান হলো বিনা, BINA। বিনা নামটা সবাই তো মনে রাখতে পারো, ক্লাসের ক্লাসমেট থাকতে পারে, নিজেদের বোন থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে। এদের নাম, একটা মানুষের নাম, একটা মেয়ের নাম হলে এটা মুখস্থ রাখা সহজ। তাহলে বিনা এটা মুখস্থ রাখলে হয়। আমরা এমনিতে মুখস্থ রেখেছি NBIA, কিন্তু ওটা ক্ষেত্রে একটু ঘুরিয়ে ইন্টারেস্টিং করা হয়। তাহলে TB ডট ইকুয়াল টু BINA। এইটা কিন্তু এই পর্যন্ত প্রমাণ বেশ পরীক্ষায় আসে এবং এই ফর্মুলার উপরে অঙ্কও আসে। তাহলে আমি এখন এইগুলো চিত্রটা মুছে দিতে চাই। মুছে দিয়ে আরও কিছু জিনিস আছে রিলেটেড, সেটা বলব। দেখো, আমরা এখানে টর্ক TD ইজ ইকুয়াল টু পেয়েছি কি? BINA। এগুলির ভিতরে B এবং N, B এবং N এবং A, এই তিনটা কিন্তু কনস্ট্যান্ট। অর্থাৎ এখানে BNA এটা কি? কনস্ট্যান্ট অথবা ধ্রুবক। মানে একটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এগুলো পরিবর্তন করার সুযোগ থাকে না। এখন তাহলে এই তিনটাকে যদি ধ্রুবক বানায়, মনে করো এটা কি? আর থাকবে কি? I। তাহলে আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে যেটা করি যে কনস্ট্যান্ট যদি TD সমানুপাতিক ধারা, সমানুপাতিক যেগুলি আছে সেভাবে করি। এটা এই দুটো মিলে তখন যখন সমান উঠাই দেবো, যখন দেবো তখন সাথে কিন্তু কনস্ট্যান্টটা উঠে যাবে। অর্থাৎ ডিফ্লেক্টিং টর্ক সরাসরি কারেন্টের সাথে সমানুপাতিক। এটা দিয়ে কি বোঝানো হলো? যে ডিফ্লেক্টিং টর্ক কারেন্টের সাথে সরাসরি সমানুপাতিক। এখন পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্ট যখন স্থির অবস্থায় আছে, স্থিতাবস্থা অথবা স্থির অবস্থা, রিডিং নেওয়ার স্থিতাবস্থায় খেলার কথা আছে, অত লিখলাম না। তাহলে কন্ট্রোলিং টর্ক এবং ডিফ্লেক্টিং টর্ক সমান হয়। যখন কন্ট্রোলিং টর্ক এবং ডিফ্লেক্টিং টর্ক সমান হয় তখন পয়েন্টার
স্থির অবস্থানে চলে আসে, স্থির অবস্থানে চলে আসে, অ্যাট স্টেডি কন্ডিশন বলা হয়। তো সেক্ষেত্রে টিসি ইজ প্রপোর্শনাল টু টিডি। তাহলে টিডি তো আমরা একবার টিডি প্রপোর্শনাল টু কারেন্ট পেয়েছি। টিসির ক্ষেত্রে আগে আমাদের যদি স্প্রিং কন্ট্রোল হয়ে থাকে তাহলে যদি টিসির পরিমাণ কি লিখে যেতে পারতো, কেএস থিটা ইকুয়াল টু টিডি ছিল আসলে কে ইনটু আই, তাই না? কে ইনটু আই। দেখো এখানে দুই সাইডে দুইটা কনস্ট্যান্ট, একটা হলো কেএস আর একটা হলো কে। আমি আমাদের এই থিটা কি? থিটা হলো ডিফ্লেকশন। থিটা মানে কি? ডিফ্লেকশন। এখানে জায়গা কম। থিটা আমরা ডিফ্লেকশন বলি বা বিক্ষেপণ বলি বাংলায়, ডিফ্লেকশন। তাহলে থিটার মানটা আমরা বের করব আসলে। থিটা ইজ ইকুয়াল টু কে বাই কে এস ইনটু আই। ঠিক আছে? তাহলে একটা কনস্ট্যান্টকে আরেকটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলে অথবা একটা কনস্ট্যান্টকে আরেকটা কনস্ট্যান্ট দিয়ে ভাগ দিলে আরেকটা কনস্ট্যান্টই তৈরি হবে, আরেকটা কনস্ট্যান্ট তৈরি হবে। যে সংখ্যাগুলি আছে 1 2 3 4 5 6 7 8 9 এগুলি সব কিন্তু কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টকে তুমি 2 দিয়ে 4 দিয়ে ভাগ দাও, অথবা 4কে 7 দিয়ে ভাগ দাও, 9কে 3 দিয়ে ভাগ দাও, 3কে 12 দিয়ে ভাগ দাও, যাই করো না কেন আরেকটা সংখ্যা আসবে, সেই সংখ্যাটাকেও আমরা কনস্ট্যান্ট বলবো। তাহলে এটা যদি আমি এই কনস্ট্যান্টটা এখন সমানুপাতিকে যদি নিয়ে আসি তো বিষয়টা এরকম দাঁড়াবে, থিটা ইজ প্রপোর্শনাল টু, এটা যেহেতু কনস্ট্যান্টটা বাদ, অর্থাৎ এই ক্ষেত্রে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্টের যে ডিফ্লেকশন আসবে সেটা সরাসরি কারেন্টের সাথে সমানুপাতিক, অর্থাৎ বিক্ষেপণ ইনস্ট্রুমেন্টের বিক্ষেপণ কারেন্টের সাথে সমানুপাতিক। এখন আমরা এই পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্টের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, সে বিষয়ে কথা বলতে চাই। আমরা খেয়াল করলাম আগে এর সুবিধাগুলি দেখি, যে বিক্ষেপণ কারেন্টের সাথে সমানুপাতিক, ফলে স্কেল সুষম হয়। মুভিং সিস্টেমে পরিচালিত পাওয়ার খুব কম লাগে, বিধায় পাওয়ার লস কম হয়। তামার যে ফর্মাটি আছে, অ্যালুমিনিয়ামের তৈরি ফর্মাটি তামার বা অ্যালুমিনিয়াম তৈরি করা হয়, তাহলে এর দ্বারা হিস্টেরিসিস লস হয় না। যদি লোহার ব্যবহার করা হতো তাহলে কিন্তু হিস্টেরিসিস লস হতো। যেহেতু তামার ব্যবহার করা হয় বা অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়, এখানে হিস্টেরিসিস লস নাই। এতে সর্বোচ্চ এডি কারেন্ট ড্যাম্পিং ব্যবহার করা হয়, মানে এডি কারেন্ট ড্যাম্পিং খুব সুন্দর মতো ব্যবহার করা যায়। এর টর্ক ওয়েট রেশিও বেশি মানের হয়। পিএমএমসি ইনস্ট্রুমেন্টের চুম্বক ক্ষেত্র খুব শক্তিশালী, বিধায় স্ট্রে ম্যাগনেটিক ফিল্ড এর প্রভাব মুক্ত। আর কি আছে, শান্ট বা মাল্টিপ্লায়ার দ্বারা এর রেঞ্জ বৃদ্ধি করা যায় সহজেই। ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টে এর ব্যবহার সব থেকে বেশি, আর ডিসি মিটার হিসেবে ব্যবহার করা যায়। কন্ট্রোল স্প্রিং ব্যবহার না করে বিদ্যুতের পরিমাণ নির্ণয় করা যায়। তার মানে কন্ট্রোল স্প্রিং ব্যবহার না করেও বিদ্যুতের প্রবাহের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। এর কিছু অসুবিধা আছে। আগে বলেছে যে ডিসি, তাই না, ডিসিতে পরিচালিত হয়। এই পিএমএমসি ইনস্ট্রুমেন্ট এসিতে ব্যবহার করা যায় না, আর এটার রেঞ্জ হয় কম, লো রেঞ্জের হয়, এবং সময়ের সাথে স্থায়ী চুম্বকের এই যে পার্মানেন্ট ম্যাগনেট, যেটা পার্মানেন্ট ম্যাগনেটের যে নর্থ আর সাউথ পোল দেখানো হলো, সময়ের সাথে সাথে এই চুম্বকত্ব দুর্বল হতে থাকে। তো অনেকদিন পরে যে দেখা গেল যে ওর কার্যকারিতা লোপ পেয়েছে বা নষ্ট হয়ে গেছে। এর আয়ুষ্কাল বৃদ্ধি পেলে কন্ট্রোল স্প্রিং এবং স্থায়ী চুম্বকের কার্যকারিতা কমে যায়। ঘর্ষণ এবং তাপমাত্রার কারণে উল্লেখযোগ্য পরিমাণ ত্রুটি পরিলক্ষিত হয়। তার মানে
এটা যদি ফ্রিকশন লস আছে, ফ্রিকশন লসও আছে, আবার যদি টেম্পারেচার বেশি হয়ে যায় তাহলেও কিন্তু এই ক্ষেত্রে ত্রুটি আছে। তো কোনো ইনস্ট্রুমেন্টে বিভিন্ন পরিস্থিতিতে ত্রুটি আসবে, এটা কিন্তু অ্যালাউ করা যাবে না। যদি এরকম হয় তাহলে সেটা তার ওই ইনস্ট্রুমেন্টের ত্রুটি এবং ওটা ব্যবহারযোগ্য না সেক্ষেত্রে। তো আমরা পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্ট সম্পর্কে এই পর্যন্ত কথা বললাম, এবং এর সম্পর্কে যতটুকু বলেছি তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো টর্ক সমীকরণটা। এই টর্ক সমীকরণটা তোমাদেরকে খুব সুন্দর মতো চিত্রসহ শিখে রাখতে হবে। আমরা আরও একটা ইনস্ট্রুমেন্টের গঠন এবং কার্যপ্রণালী বা কার্যনীতি কী তা দেখতে চাই। সেই ক্ষেত্রে ওই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। তো পিএমএমসি আমরা দেখছিলাম যে ওটা ডিসিতে কাজ করে শুধুমাত্র, আর ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট এসি এবং ডিসি উভয় ক্ষেত্রেই কাজ করে। এখানে গঠন মোটামুটি একটা আঁকা হয়েছে, দুইটা কয়েল আছে, দুইটা কয়েল ফিক্সড কয়েল, আর মাঝে একটা কয়েল আছে যেটা মুভিং কয়েল। দেখতে পাচ্ছ যে এই কয়েলগুলি একটা সাথে আর একটা সিরিজে সংযুক্ত হচ্ছে, অর্থাৎ এদিকে I1 কারেন্ট প্রবাহিত হলো, এদিকে I1 কারেন্ট প্রবাহিত হলো। যেহেতু এখানে মুভিং কয়েলের কাছাকাছি এখানে কারেন্টের কিছু চেঞ্জ হতে পারে বলে ধরে নেওয়া হয়, তাহলে রেজিস্ট্যান্সের কারণে এখানে রেজিস্ট্যান্সের কারণে কিছু পরিবর্তন হলে এই জায়গায় কারেন্ট I2 আউটপুটে চলে গেল। তাহলে আমি ইনস্ট্রুমেন্টকে সাপ্লাই দিব এই জায়গায়, তাই তো? এই জায়গায় কিন্তু সাপ্লাই। এখন মুভিং কয়েল যেটা আছে তার সাথে পয়েন্টার বা মুভিং সিস্টেম যুক্ত আছে, পয়েন্টার লাগানো আছে। কাজ কীভাবে করবে? এই যে কয়েলগুলিতে আমি ব্যবহার করেছি, কোনোটার ভিতরে কোনো আয়রন কোর নাই, আয়রন কোর না দেওয়ার একটা উদ্দেশ্য হলো আয়রন কোর দিলে ওই আয়রন লস হবে। আয়রন লস হলো এডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস, এই দুই লসের সমন্বয়। তো ওইটা মাইনাস করার জন্য কোনো আয়রন কোর ব্যবহার করা হয়নি, শুধু তার একটাই আছে। একে আমরা অন্য ভাষায় বলি এয়ার কোর, মানে বাতাসের উপরে কোর করা আছে। তো এ ধরনের কয়েল এবং সমান ফিক্সড কয়েলটা সমান দুই ভাগে বিভক্ত। তো এখন যদি আমি সাপ্লাই দিই তাহলে এই দুই কয়েলের ভেতরে ফ্লাক্স উৎপন্ন হবে, আর এই জায়গায় আর একটা ফ্লাক্স উৎপন্ন হবে Φn উৎপন্ন হবে। এই দুই ফ্লাক্সের ইন্টারঅ্যাকশনের ফলে মুভিং সিস্টেমের ভিতরে টর্ক উৎপন্ন হবে। এই টর্কের কারণেই পয়েন্টারটা ডিফ্লেকশন হবে। এই হলো মোটামুটি কার্যনীতি। এখনও কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে যে কীভাবে এটা কাজ সমানুপাতিক অথবা কারেন্ট কত যদি ডিফ্লেকশন কেমন হবে। দেখো ফিক্সড কয়েলের জন্য যে ফ্লাক্স ডেনসিটি সেটা হলো বি, আগেও ছিল। এই বিটা হলো বি কোথায় তৈরি হয়? কারেন্ট I1 কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে। তাহলে বি হচ্ছে I1 কারেন্টের সাথে সমানুপাতিক। তো সমানুপাতিক যদি হয় বি প্রপোর্শনাল টু I1, তো বি ইকুয়াল টু এই যে যখন ইকুয়াল টু বলবে তখন এখানে K1 হবে, K1 into I1. Force created by moving coil. এই মুভিং কয়েলের ভিতরে যে বল উৎপন্ন হবে, তো বা মুভিং কয়েল দ্বারা যে বল উৎপন্ন হবে সেটা আগের মতোই ফোর্স ইকুয়াল টু এখানে কারেন্ট কত, মুভিং কয়েলের ভিতরে কারেন্ট কত I2, এর ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে I2 কারেন্ট, সেজন্য ক্যান বি এর I2 কারেন্ট I2। দেখো এই যে
নিব, টি এর মান হলো k1 i1, k1 i1 বসিয়ে টি এর মান, টি এর মানটা k1 i1 বসিয়ে। তাহলে k হলো ধ্রুব সংখ্যা, এই ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে k1 ধ্রুব সংখ্যা, লেন্থ অফ কয়েল সেটা ধ্রুব সংখ্যা, এর ধ্রুব সংখ্যা, আর রোটেশনটা ধ্রুব সংখ্যা। তাহলে n k1 n এটা আরেকটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে k2 দিয়ে প্রকাশ করি। তাহলে থাকলো কি, থাকলো k2 i1 into i2, k2 অর্থাৎ ফোর্স ইকুয়াল টু F ইকুয়াল টু k2 i1 i2 থাকে। এখন যেটুকু থাক ওইটুকু আমরা ব্যবহার করব। রিফ্লেক্টিভ টর্ক যেটা ফোর্স ইনটু ডিসটেন্স, ডিসটেন্স হলো b, b হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তাহলে f এর মান বসাবো, f এর মান এই যে এখানে দেওয়া আছে K2 I1 I, এটার মানটা বসাবো, বসে গেল f এর মান বসে গেল। কতটুকু বসলো? f এর মান বসলো k2 i1 i2, k2 i1 i2, আর এই যে গুণ b আছে, b আছে, ঠিক আছে। আচ্ছা দেখো এইখানে যে আমি কে বোঝাচ্ছে এই এতটুকু, এইখানে মান বসিয়ে দিলাম। এখন এইগুলোর ভিতর থেকে ধ্রুবগুলো এক জায়গায় করব। তাহলে k2 আর b এই দুটো ধ্রুব, তাহলে k2 এবং b মিলে আরেকটা ধ্রুব হলো k। তাহলে ওই দুইটা না নিয়ে k লিখলাম, i1 i2 আছে, td is equal to k i1 i2। এখানে td is proportional to যদি লিখি তাহলে সমান এবং ধ্রুবক উঠে যাবে। তাহলে থাকলো কি td is, এদিকে নিয়ে গেছি, এটা সমান রাখতে পারি অথবা এখানে লিখেও দিতে পারি আমরা, td is proportional to i1 i2, ধ্রুবকটা উঠে গেল, ধ্রুবক উঠে গেল। এটা আমার ডিফ্লেক্টিং টর্কের ক্ষেত্রে আসে। এখন আমরা জানি যে অ্যাট টিডি স্টেট কন্ডিশন, অর্থাৎ কাঁটা যখন স্থির অবস্থায় আসে তখন টিসি এবং টিডি সমান সমান। দেখো টিসি সমান টিডি অ্যাট টিডি স্টেট কন্ডিশন, স্টেডি কন্ডিশন মানে স্টেটও কথা করতে দেওয়া আছে, স্টেডি স্টেট, স্টেডি স্টেট হলে সঠিক, স্টেডি স্টেট কন্ডিশন। তাহলে টিসি ইকুয়াল টু টিডি আমাদের তো আগে জানা, এখানে আমরা ধরে নিলাম যে স্প্রিং কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হবে এবং তাহলে টিসি হলো কে এস থিটা ইকুয়াল টু টিডি সমান হলো কে i1 i2, এই যে টিডি ইকুয়াল টু কে i1 i2, ঠিক আছে। এটা কি করেছি এখানে, যে এখানে নিয়ে সমান ব্যবহার করি। তাহলে ডিফ্লেকশন হলো থিটা, থিটা ইকুয়াল টু কে বাই কে এস। তো কে বাই কে এস যেটা, সেটা আরেকটা ধ্রুবক না, দুইটা ধ্রুবকের ভাগফল আরেকটা ধ্রুবক, তো ওইটা একটা ধ্রুবক। তো ধ্রুবক থাকলে এখন আমরা কি দেখি, থিটা ইজ প্রপোর্শনাল টু i1 ইনটু i2। কারেন্ট যদি ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ এটা i1 আর এটা যদি i2 হয়, তাহলে i1 এবং i2 এর গুণফল হবে i1 i2। তবে আমরা যদি এরকম করি যে বিবেচনা করি যে i1 এসেছে সিরিজ দিয়ে যেহেতু প্রবাহিত হচ্ছে, সুতরাং i1 এবং i2 সমান, i1 এবং i2 যদি সমান হয় তাহলে i1 এর পরিবর্তে i আবার i2 এর পরিবর্তে i বসাতে হবে, i1 এর পরিবর্তে i, i2 এর পরিবর্তে i, এই দুইটা যদি একই জিনিস গুণ হয় তাহলে i স্কয়ার, একই যদি বসাই তাহলে কি হলো i স্কয়ার হয়ে গেল, মানে i1 সমান i2 তাহলে i স্কয়ার হবে। এই যে এখানে যদি আমরা মান পাই, তাহলে এখন দেখো এই থিটা ইজ প্রপোর্শনাল টু i স্কয়ার, এইটা দিয়ে আমি কি বোঝাই, ওইটা দিয়ে আমরা কি বোঝাই, এটা বোঝাই যে যে ডিফ্লেকশন হবে সেটা কারেন্টের বর্গের সাথে সমানুপাতিক, কারেন্টের বর্গের সাথে সমানুপাতিক। তাহলে এটা অসম স্কেল, সুষম স্কেল, কারেন্টের বর্গের সাথে সমানুপাতিক হলে এটা অসম স্কেল হবে। এখন যদি আমি i1 proportional to v, i2 proportional to v,
জি যেটা ভোল্টেজের সাথে কারেন্ট কি হয় ভোল্টেজের সাথে সমানুপাতিক। এটা যদি বসাই তাহলে এই দুটা যদি গুণ করি তাহলে I1 I2 প্রপোর্শনাল টু ভি স্কয়ার। ঠিক আছে, I1 I2 সেটা বলেছে না এই জায়গাতে I1 I2 বলতে সেটা ইজ প্রপোর্শনাল টু ভি স্কয়ার, অর্থাৎ যে ডিফ্লেকশন হবে ডিফ্লেকশনটা ভোল্টেজের স্কয়ার সাথেও সমান হবে। এই দুইটা বিষয় যদি আমরা সামনে আনি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে ডিফ্লেকশনটা বা পয়েন্টারের যে বিক্ষেপণ সেটা নির্ভর করবে কারেন্টের বর্গের সাথে অথবা ভোল্টেজের বর্গের সাথে, অর্থাৎ কারেন্টের বর্গের সাথে সমানুপাতিক আর ভোল্টেজের বর্গের সাথে সমানুপাতিক। অর্থাৎ ওই জায়গায় যে স্কেল হবে স্কেলটা অসম হবে, সুষম হবে না। স্কয়ার হলেই সেটা অসম হবে, আর যদি সাইন থেটা থাকে তাও সেক্ষেত্রে অসম স্কেল পাওয়া যাবে। তাহলে ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা অসম স্কেল পাব। এটা তার ব্যাখ্যা হলো। এখন পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্ট এবং ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট, এই দুটার পার্থক্য বলবো। তার আগেই ডাইনামোমিটার টাইপের সুবিধা কী, এটা ইয়ার কর্ড হিসাবে যেহেতু ব্যবহৃত হয়, এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লস হয় না। এসি এবং ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। তারপরে 400 হার্টজ থেকে 500 হার্টজ পর্যন্ত ভালো কাজ করে। আর বিশেষভাবে তৈরি করলে 10 কিলো হার্টজ পর্যন্ত মানে ইউজ করা যায়। অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, অ্যাভোমিটার হিসাবে এটা ব্যবহার করা যায়। অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, অ্যাভোমিটার হিসাবে ব্যবহার করা যায়। কিছু মডিফাই করে এটাকে ফ্রিকোয়েন্সি মিটার এবং পাওয়ার ফ্যাক্টর মিটার হিসাবেও ব্যবহার করা যায়। এইটা হচ্ছে সুবিধা। অসুবিধা কি, মুভিং সিস্টেমের ওজন বেশি বিধায় টর্ক ওয়েট রেশিও কম। টর্ক ওয়েট রেশিও কম হলে তার ফ্রিকশন লস বেশি হয়। স্কেল অসম এবং সেন্সিটিভিটি কম। পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্টের তুলনায় পাওয়ার লস বেশি। পথভ্রষ্ট চুম্বক ক্ষেত্র দ্বারা বেশি প্রভাবিত হয়। স্ট্রে ম্যাগনেটিক ইফেক্ট যেটা তার সেটা এর উপরে বেশি পড়ে। এরপরে আমরা দেখব যে পিএমএমসি এবং ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের মধ্যে তুলনামূলক আলোচনা। চুম্বক ক্ষেত্র তৈরির জন্য স্থায়ী চুম্বক ব্যবহৃত হয় পার্মানেন্ট ম্যাগনেটে, আর ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা হলো ওই যে ইয়ার কোড যেটা সেটা ব্যবহার করি। পিএমএমসিতে মুভিং কয়েলের মধ্যে আয়রন কোড থাকে, মুভিং কয়েল ও ফিক্সড কয়েল এয়ার কোড থাকে। স্কেল সুষম, স্কেল অসম। শুধুমাত্র পিএমএমসি শুধু ডিসিতে ব্যবহার করা হয়, আর ডাইনামোমিটার টাইপ এসি ও ডিসিতে ব্যবহার করা হয়। শুধুমাত্র অ্যামিটার, ভোল্টমিটার হিসাবে ব্যবহার করা হয় পিএমএমসি। আর কিছুক্ষণ আগে তো বললাম যে ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার এবং ওহম মিটার হিসেবে ব্যবহার করা হয়। কোনো কোনো ক্ষেত্রে মডিফাই করে একে ফ্রিকোয়েন্সি মিটার, পাওয়ার ফ্যাক্টর মিটার হিসেবে ব্যবহার করা হয়। পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্টের ওই শান্ট ও মাল্টিপ্লায়ার ব্যবহার করে এর রেঞ্জ বৃদ্ধি করা যায়, এবং শান্ট ব্যবহার করে 0 থেকে 30 অ্যাম্পিয়ার, মাল্টিপ্লায়ার ব্যবহার করে 0 থেকে 750 ভোল্ট পর্যন্ত ব্যবহার করা যায়। এ ছিল। এখন হলো মুভিং কয়েলের যে ত্রুটি, সেগুলো টুকিটাকি যা বাদ আছে সেটা ইনশাল্লাহ আগামী দিনে আবার বলা হবে। আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সেই সাথে সাথে আহ্বান জানাচ্ছি যে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের নোটিশ বোর্ড দেখবে। এখন নতুন নতুন অনেক নোটিশ আসছে, তার মধ্যে সেশন ফি জমা দেওয়ার একটা বিষয় আছে, তারপরে পরীক্ষার রুটিন, মিডের রুটিন, এইসবগুলির বিষয় আছে। দ্বিতীয় পর্বের রেফার্ডের প্রোগ্রাম, রেফার্ডের ডেট, এসবগুলি আছে। আমি সকলকেই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে, সেটা ভার্চুয়ালি এবং ফিজিক্যালি যে কোনোভাবে হোক, হয়ে তথ্যগুলি আমরা জেনে নিয়ে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। এখন আপাতত তোমাদের সামনে আছে 9 তারিখ থেকে 18 তারিখ সেশন ফি জমা দেওয়ার বিষয়। নোটিশ দেখে সব কিছু জেনে নেবে। আমি সকলকেই পড়াশোনার দিকে পূর্ণাঙ্গভাবে মনোনিবেশ করার জন্য আহ্বান জানিয়ে
আমি আমার কথা শেষ করছি এবং আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।